নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটি। আজ পড়ব এর ৬ষ্ঠ পর্ব। আসুন তবে শুরু করি আজকের পর্ব। দীপান্বিতা রাজপুরী প্রথম বসন্তের বাতাসের মতন রাজভবনে উৎসবে স্পর্শ লাগিয়াছে। পৌরজনের অঙ্গে নতুন বৎস, পৌর তরুণীদের অঙ্গে নতুন অলঙ্কার, তরুণ শীর্ষে মিঠা মিঠা বাঁশি এবং মৃদঙ্গ বাজিতেছে। আকাশে নবোদিত পূর্ণচন্দ্র। প্রমোদ কক্ষে মহারাজ লক্ষ্মীকর্ণ জামাতাকে লইয়া নববল খেলিতে বসিয়াছেন। পিঠিকার উপর ৬৪ কঠোর ছক আঁকা, তাহার উপর সাদা কালো বল বসিয়াছে। ঠাকুর, মন্ত্রী, গজবল, নৌবল, অশ্ববল, বরিয়াই চাল দিয়া খেলা আরম্ভ হইয়াছে। পাশে তম্বুলের কলঙ্ক ও ফলরসের ভৃঙ্গার লইয়া দুই জন কিঙ্করী নতজানু হইয়া খেলা দেখিতেছে। খেলা জমিয়া উঠিয়াছে। দুইজনের চক্ষু একাগ্রভাবে চোখের ওপর নিবদ্ধ। রাজার সন্নিধাতা আসিয়া মাঝে মাঝে তাহার কানে কানে কথা বলিতেছে। রাজা অধীরভাবে হাত নাড়িয়া তাহাকে বিদায় করিতেছেন। রাজকর্মের এত তাড়া কি? লম্বোদর আসিয়াছে, অপেক্ষা করুক না বাইরে। স্বয়ংবর মণ্ডপ নির্মাতা সূত্রধর আদেশ চায়, কাল প্রাতে আদেশ পাইবে। যাও, আজ জামাতা বাবাজিকে পরাস্ত করা একান্ত প্রয়োজন। নয়পালের নিকট নাগাল হইবার পর হইতে মহারাজ লক্ষ্মীকর্ণের গুড়ো অন্তর্লোকে একটুখানি আত্মগ্লানি আসিয়াছে। তাই তিনি নানা প্রকারে জামাতার চক্ষে নিজেকে পুনঃপ্রতিষ্ঠ করিবার চেষ্টা করিতেছেন। ভবনের দ্বিতলে দুই ভগিনী প্রসাধন করিয়াছেন। দুইজনের পরিধানে দলিত হরিতা দুটি দুলক। বঙ্গাল দেশ ছাড়া এমন সূক্ষ্ম দুলক আর কোথাও পাওয়া যায় না। বীরশ্রী ভগিনীর জন্য অনেক আনিয়াছেন। দুইজনের বেণীতে কুন্দকুলি অনুবিদ্ধ, সর্বাঙ্গে পুষ্পভূষা, কর্ণে শিরীষ, কণ্ঠে মল্লিমালা, নিতম্বে অশোক পুষ্পের কাঞ্চি, চরণে গুঞ্জরী নূপুর, যেন দুইটি সঞ্চারিণী পল্লবিনী লতা। দুই ভগিনী সারা প্রাসাদময় ঘুরিয়া ঘুরাইয়া বাড়াইতেছেন। কুমারী বয়সের পিতৃগৃহ দেখিয়া দেখিয়া বীরশ্রীর যেন সাধই মিটিতেছে না। বান্ধুলি পর্ণ সম্পুট লইয়া সর্বদা তাহাদের সঙ্গে আছে। হাস্য, কৌতুক ও স্মৃতিরমন্থন চলিতেছে। চল ভাই চল, ছাদে যাই। রাজভবনের অতি বিস্তীর্ণ ছাদ, চারিদিক উন্মুক্ত। নগর এখানে ভিড় করিয়া আসে নাই। এখানে নর্মদা প্রবাহিতা। চাঁদের আলো নর্মদার জলে চূর্ণ হইয়া গলিত রৌপের মতন বহিয়া যাইতেছে। তিনজনে কিছুক্ষণ মুক্ত আকাশতলে অকারণে ছোটাছুটি করিলেন। তারপর ছাদের মাঝখানে বসিলেন। বীরশ্রী বলিলেন, বান্ধুলি, তুই নাচতে শিখেছিস? সরলা বান্ধবী বলিল, শিখেছি দিদিরানী। তবে নাচ? নাচবো দিদিরানী, কিন্তু তোমাকে গান গাইতে হবে। আচ্ছা গাইব, তুই নাচ। বান্ধুলি তখন কোমরে উত্তরীয় জড়াইয়া ঝুমঝুম নূপুর বাজাইয়া নাচিল। বীরশ্রী চাটুল ছন্দে গান গাহিলেন। যৌবনশ্রী কেবল দুই হাতে তাল দিলেন। তারপর আনন্দের ঝর্জার মতন কলহাস্য করিতে করিতে তিনজন ছাদ হইতে নামিয়া আসিলেন। যৌবনশ্রীর স্বয়ং কক্ষে আসিয়া দুই বোন পালঙ্কের পাশে বসিলেন। অগুড় মৃগ মদের ধূম গন্ধে কক্ষের বাতাস আমোদিত। বীরশ্রী একটু তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বান্ধুলি, তুই এবার নিজের ঘরে ফিরে যা। আজ আমরা দুই বোন একসঙ্গে শোব, সারা রাত গল্প করব। যৌবনশ্রী দিদির বাহু জড়াইয়া বিগলিত কণ্ঠে বলিলেন, হ্যাঁ দিদি। বান্ধুলি কিন্তু অবাক হইয়া গালে হাত দিল, বলিল, ও মা, তোমরা একসঙ্গে শোবে?
আর জামাই রাজা? বীরশ্রী ভ্রু বাঁকাইয়া বলিলেন, জামাই রাজা কি? জামাই রাজা একলা শোবেন? বীরশ্রী হাসি চাপিয়া ভ্রুকুটি করিলেন। তোমার যে জামাই রাজার জন্য নারী কটকট করে উঠল, তা তুমি না হয় আজ রাজা জামাইয়ের কাছে শোও গিয়ে। বান্ধুলি লজ্জায় জিভ কাটিল। ছি! পানের বাটা ঝনাত করে মেঝে রাখিয়া ছুটিয়া পালাইল। দিদি রানী যেন কি, তার মুখে যেন কোনো কথাই বাঁধে না। একটু কি লজ্জা আছে তার? বীরশ্রী ও যৌবনশ্রীকে শয়নকক্ষে ছাড়িয়া এখন গৃহাভিমুখে বান্ধুলিকে অনুসরণ করা যাইতে পারে, চলো। কারণ দুই ভগিনী সারা রাত্রি জাগিয়া কি গল্প করিবেন তাহা আমাদের অজানা নয়, কিন্তু বান্ধুলির সহিত এখনো আমাদের ভালো করিয়া পরিচয় হয় নাই। রাজভবন হইতে খিড়কির দ্বার দিয়া বাহির হইয়া বান্ধুলি নিজের গৃহের পানে চলিল। নর্মদার তীর ধরিয়া পায়ে হাঁটা পথ, সেই পথে অর্ধ দণ্ড চলিলেই গৃহে পৌঁছানো যায়। রাজপথ দিয়া যাইলে অনেকখানি ঘোর হয়, তাই সে এই পথ দিয়াই যাতায়াত করে। চাঁদিনী রাত্রে পথটি নির্মকের মতন পড়িয়া আছে। এক পাশে নদীর স্রোত, অন্য পাশে উন্মুক্ত ভূমি। কদাচ দুই একটা ঝোপঝাড়ের মধ্যে ঝিল্লি ডাকিতেছে। কোথাও জনমানব নাই। বান্ধুলি চলিতে চলিতে আপন মনে গুনগুন করিয়া গানের কলি আবৃত্তি করিতে লাগিল। তাহার পায়ের নূপুর ধ্বনির সহিত গানের গুঞ্জন মিশিয়া গেল। হঠাৎ এক সময় নর্মদার জল ছোঁয়া ঠান্ডা বাতাস গায়ে লাগিতেই তাহার গায়ে কাঁটা দিল। গলার গুঞ্জনও একটু কাঁপিয়া গেল। বান্ধুলি আপনা আপনি হাসিয়া উঠিল। তারপর উত্তরীয়টা ভালো করে গায়ে জড়াইয়া চলিতে লাগিল। বান্ধুলি মেয়েটি বড় সরলা। তাহার 18 বছর বয়স হইয়াছে। 5-6 বছর ধরিয়া সে রাজপুরীতে যাতায়াত করিতেছে। নারী জীবনের অবিচ্ছেদ্য সুখ দুঃখ সম্বন্ধে পরোক্ষ জ্ঞানও তাহার হইয়াছে। তবুও তাহার অন্তরের সহজ সরলতা ঘুচিয়া যায় নাই। একটুতেই তাহার মন আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে, আবার একটুতে চক্ষু বাষ্পাকুল হয়। তাহার 18 বছরের জীবন নিরবিচ্ছিন্ন সুখের জীবন নয়। তবুও সে নিজেকে দুঃখী মনে করিতেই পারে নাই। বস্তুত নিজের সুখ দুঃখের কথা সে বেশি ভাবে না। তাহার মন পরমুখাপেক্ষী। পরের সুখ দুঃখই তাহার মনে অধিক প্রতিফলিত হয়। বান্ধুলির পিতা নাগসেন জাতিতে বৈশ্য ছিলেন, কিন্তু তিনি ব্যবসা বাণিজ্য করিতেন না। চেদি রাজবংশের অধীনে দৌত্য কর্ম করিয়া তিনি প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। দূত কর্মে তাহার অসাধারণ নৈপুণ্য ছিল। সে সময় রাজায় রাজায় মনোমালিন্য লাগিয়াই থাকিত। পূর্বতন মহারাজ গাঙ্গেয়দেব গোলমাল দেখিলেই নাগসেনাকে পররাজ্যে দূত রূপে প্রেরণ করিতেন। এই রূপে নাগসেনাকে প্রায় এ রাজ্য হইতে ও রাজ্যে ঘুরিয়া বেড়াইতে হতো, কখনো কাশী, কখনো কাঞ্চি, কখনো কর্ণাটক। গৃহে গৃহিণী ছিলেন। তার ছিল 2টি অপ্রাপ্ত বয়স্কা কন্যা, বেতসী ও বান্ধুলি। নাগসেন বৈশ্য হলেও তাহার অন্তরে লোভ ছিল না। একটি গৃহ, কিছু ভূসম্পত্তি এবং রাজার নিকট হইতে বৃত্তি পাইয়া তিনি তৃপ্ত ছিলেন। মাঝে মাঝে যখন গৃহে আসিতেন, গৃহে আনন্দে ধুম পড়িয়া যাইত। একবার নাগসেন দৈত্য কর্মে কলিঙ্গে গিয়েছেন। হঠাৎ সংবাদ পাইলেন গুটিকা রোগে তাহার স্ত্রী মৃত্যু হইয়াছে। নাগসেন তরিতে গৃহে ফিরিয়া আসিলেন। শোক সংবরণ করিয়া কন্যাদের কথা চিন্তা করিতে বসিলেন। তাহার পক্ষে স্থায়ীভাবে গৃহে বাস করা সম্ভব নয়। রাজকার্যে বাহির যাইতেই হইবে তাকে।
আসন্ন যৌবনা কন্যাদের অভিভাবকত্ব করিবে কে? দৈত্য কর্মের সূত্রে একটি লোকের সঙ্গে নাগসেনের ঘনিষ্ঠতা হইয়াছিল, তাহার নাম লম্বোদর। সে অতিশয় চতুর এবং বিশ্বাসী। তাহার আকৃতি সুদর্শন নয়, কিন্তু সে রাজার প্রিয় পাত্র। রাজা তাহার চোখ দিয়েই দেখেন, তাহার কান দিয়েই শোনেন। নাগসেন লম্বোদরের সহিত জ্যেষ্ঠা কন্যার বিবাহ দিলেন। তারপর কনিষ্ঠা কন্যার হাত ধরিয়া রাজপুরীতে লইয়া গেলেন। তাহাকে যৌবনশ্রীর হাতে সঁপিয়া দিয়া বলিলেন, মা, আজ থেকে বান্ধুলি তোমার দাসী। যৌবনশ্রী সমবয়স্কা মেয়েটিকে নিজের সখী করিয়া লইলেন। নাম মাত্র পরিচয় হইল পর্ণ সম্পুট বাহিনী। জামাতাকে গৃহে বসাইয়া নাগসেন আবার রাজকার্যে দেশ দেশান্তরে প্রস্থান করিলেন। বান্দুলি রাজগৃহে যাতায়াত করে, কখনো রাত্রেই রাজপুরীতেই থাকিয়া যায়, কখনো আবার গৃহে ফিরিয়া আসে। লম্বোদর গুপ্তচর হইলেও মানুষ কিন্তু মন্দ নয়। তাহার মনে দাম্পত্য প্রীতি আছে। বান্ধুলিকে সে স্নেহ করে। সুখ শান্তিতে আবার দিন কাটিতে লাগিল। কিন্তু গৃহীর সুখ শান্তি যে স্থায়ী হয় না। 2 বৎসর পরে বিদেশে গুপ্ত শত্রুর বিষ প্রয়োগে নাগসেনের মৃত্যু হইল। পিতাকে হারাইয়া মেয়েরা কান্নাকাটি করিল। লম্বোদর এবার সত্য সত্যই গৃহস্বামী হইয়া বসিল। তবুও পারিবারিক পরিস্থিতির কোনো পরিবর্তনই হইল না। যেমন চলিতেছিল তেমনই চলিল। বছর দেড়েক পরে এক ব্যাপার ঘটিল। বেতসী একটি মৃত সন্তান প্রসব করিয়া রোগে পড়িল। ক্রমে রোগ প্রশমিত হইল বটে, কিন্তু বেতসীর শরীর আর সারিল না। বেতসী স্বাস্থ্যবতী ফুল্লমুখী যুবতী ছিল। তাহার দেহ মন অকালে শুকিয়া গেল। ফুলন্ত লতার মূলে যেন উপদিকা লাগিয়াছে। দাম্পত্য রসে বঞ্চিত হইয়া লম্বোদর কিন্তু কোনো গণ্ডগোল করিলই না। সে যদি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিত, কেহই তাহাকে দোষ দিত না। সেকালে একাধিক বিবাহ নিন্দনীয় ছিল না, কিন্তু সে তাহা করিল না। লম্বোদর বুদ্ধিজীবী মানুষ। হয়তো তাহার মনে রসের স্থান খুব বেশি ছিল না, কিংবা কোনো গভীরতর অভিসন্ধি তাহার মনকে পরিচালিত করিতেছিল। বেতসী বেশি দিন বাঁচিবে না। তাহার মৃত্যুর পর বান্ধুলিকে বিবাহ করিলে সংসারে অশান্তির সম্ভাবনা থাকিবে না। উপরন্তু শ্বশুরের সমস্ত সম্পত্তি নির্বিরোধে হস্তগত হইবে। এইরূপ কোনো দুরভিসন্ধি বা অভিপ্রায় তাহার মনের মধ্যে থাকা বিচিত্র নয়। বান্ধুলি বোধহয় লম্বোদরের মানসিক অবস্থার ইঙ্গিত পাইয়াছিল। সে সরলা হইলেও বুদ্ধিহীনা নয়। তাহার কৈশোর মুকুলিত দেহের প্রতি লম্বোদর মাঝে মাঝে চকিত সতৃষ্ণ দৃষ্টিপাত করে, ইহা তাহার দৃষ্টি এড়ায় না। কখনো কখনো লম্বোদর তাহাকে নিজ কর্মজীবনের এমন সব গূঢ় বৃত্তান্ত বলে, যাহা সে বেতসীকেও কোনো দিন বলে নাই। এই সব মিলাইয়া বান্ধুলি অনুভব করিয়াছিল যে লম্বোদর মনে মনে তাহাকে চায়, কিন্তু সেই জন্য বান্ধুলি কোনো দিন শঙ্কা বা উদ্বেগ বোধ করে নাই। ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করা তাহার স্বভাব নয়। যদি দিদির মৃত্যু হয়, যদি লম্বোদর তাহাকে বিবাহ করিতে চায়, তখন কি হইবে সে কথা এখন ভাবিয়া লাভ নাই। এইভাবে 2-3 বছর কাটিয়াছে। বেতসী শীর্ণ হইয়া ক্রমে একটি সঞ্চরণমান ছায়ায় পরিণত হইয়াছে। বান্ধুলির মুকুলিত কৈশোর বিকশিত শতদল হইয়া ফুটিয়া উঠিয়াছে। লম্বোদরের মনের ফল্গু নদীর অন্তঃসলীলা প্রবাহিত হইতেছে। বাহ্যত তাহাদের সম্পর্কে কোনো পরিবর্তনই লক্ষ্য করা যায় না। সে রাত্রে কৌমুদী স্নাত হইয়া বান্ধুলি রাজপুরী হইতে গৃহে ফিরিয়া আসিল। বাড়িটি ঘিরিয়া বেণু বংশের বেড়া, ভিতরে ক্ষুদ্র মালঞ্চ। 2টি কিশোর নিপ
তরু আছে, একটি কুরুবাক, একটি অশোক, আর আছে সুগন্ধি ফুলের লতা গুল্ম, জাতি, মালতী, লবঙ্গলতা, কুন্দ। মালঞ্চটি বান্ধুলির, সে নিত্য তাহার পরিচর্যা করে। প্রত্যহ প্রভাতে রাজপুরীতে যাইবার আগে গাছে জল দেয়। যদি কোনো দিন সন্ধ্যার আগে রাজপুরী হইতে ফিরে আসে, তখন আবার জল দেয়। বান্ধুলি গৃহে প্রবেশ করিতা গিয়া দেখিল আকাশ তরুর নিচে ঘোড়া বাঁধা রহিয়াছে। ঘোড়াটা যে লম্বোদরের ঘোড়া নয়, তাহা সে ছায়ান্ধকারে লক্ষ্য করিল না। ভাবিল লম্বোদর গৃহে আসিয়াছে, এখন আবার বাহির হইবে, তাই ঘোড়া মন্দুরায় না বাঁধিয়া বাহিরে রাখিয়াছে। লম্বোদর কখন যায় কখন আসে তাহার কোনো স্থিরতা নেই। বাড়িতে একটি মাত্র ঘরেই জীব জ্বলিতেছে। ঘরটি বেতসী ও লম্বোদরের শয়ন কক্ষ। দুইটি ঘণ্টা, মাঝখানে পিত্তলের দীপদণ্ডের মাথায় দ্বীপ। একটি ঘরটায় শয়ন করিয়া বেতসী দীপশিখার পানে চাহিয়া আছে। বান্ধলি প্রবেশ করিল। দিদি। বেতসী যেমন শুইয়া ছিল তেমনি শুইয়া রহিল। কেবল নিষ্প্রভু চক্ষু বান্ধলির দিকে ফিরাইয়া বলিল, এলি? আমি ভেবেছিলাম আজ তুই আসবি না। বীরশ্রী এসেছেন? বান্ধলি স্মিত মুখে বলিলেন, এসেছেন দিদি, তিনি আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। কেমন দেখলি বীরশ্রীকে? কি বলবো দিদি, ঠিক যেন ইন্দ্রের ইন্দ্রাণী। বেতসী একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিল, বলিল, তার স্বামী আর বিয়ে করেননি? বান্ধলি পাশের খড়টার কিনারায় বসিয়া হাসিয়া উঠিল। ও মা, সে কি কথা, বিয়ে করতে যাবেন কোন দুঃখে? দিদি রানীর মুখ দেখলেই বোঝা যায় তিনি স্বামীর মন জুড়ে আছেন। বেতসীর অক্ষি কোটরে ধীরে ধীরে জল ভরিয়া উঠিল। সে অস্ফুট স্বরে বলিল, হ্যাঁ, আঁচলে যার সোনা বাঁধা আছে তার যে মুখ দেখলেই বোঝা যায়। বেতসীর মুখ দেখিয়া বান্ধলি চকিত উদ্বেগ ভরে বলিল, দিদি, তোর শরীর কি আজ বেশি খারাপ হয়েছে? বেতসী ধীরে ধীরে উঠিয়া বসিল, জল ভরা চোখ মুছিতে মুছিতে বলিল, বেশি খারাপ আর কি হবে? আমি কি সহজে মরব? সকলকে দগ্ধে দগ্ধে তবে তো আমি মরব। বান্ধলি ছুটিয়া তাহার পাশে গিয়া বসিল, তাহাকে জড়াইয়া লইয়া ব্যাঘ্র কণ্ঠে বলিল, ছিঃ দিদি, ও কথা বলতে নেই, তুই তো ভালো হয়ে গেছিস। দেখ না, বসন্ত ঋতু এসে পড়েছে, এবার তুই ঠিক আগের মতন হয়ে যাবি। বেতসীর মুখে একটু হাসি ফুটিল বটে, কিন্তু চোখ দুটি নিরাশায় ডুবিয়া রহিল। সে জানে, সে বুঝিয়াছে, যাহারা মৃত্যু পথের যাত্রী তাহারা বুঝিতে পারে। কিছুক্ষণ পরে বান্ধলি এদিক ওদিক চাহিয়া বলিল, কুটুম্ব কোথায় গেলেন? তাকে দেখছি না। বেতসী বলিল, সে বিকেল বেলায় এসেছেন, আবার তখনই বেরিয়ে গেছে। একজন অতীত রেখে গেছে, তাহাকে গৃহে অতিথি সজ্জনের যাতায়াত নেই। বান্ধলি অবাক হইয়া, অতীত? কোথায় অতীত? বেতসী বলিল, বাইরের ঘরে আছে, তোর কুটুম্ব তাকে জলপান দিয়া তাড়াতাড়ি বেরিয়ে গেল, বলে গেল দুদণ্ডের মধ্যেই ফিরে আসবে, তা এখনো যে দেখা নাই। বান্ধলি জিজ্ঞাসা করিল, কেমন অতীত তুই দেখেছিস? বেতসী বলিল, দেখিনি, শুনলাম মগধের এক বণিক। বান্ধুরি বলিল, ওর ঘোড়াই তাহলে অশোকতলায় বাঁধা আছে, তা একটা মানুষ বাড়িতে রয়েছে, কিন্তু কোনো সাড়া শব্দই তো পাওয়া যাচ্ছে না। বেতসী বলিল, হয়তো বুড়া মানুষ, একলাটি অন্ধকারে টাকার পুটুলি কোলে বসে আছে হয়তো। বান্ধুলি গালে হাত দিল, ও মা, ঘরে পিদিমও জ্বালা হয়নি? বেতসী বলিল, কই আর হয়েছে, বাড়ির কর্তা উধাও, আমার নড়বার ক্ষমতা নেই, কে করবে বল? বাড়িতে অতীত, তাকে রাত্রে কি খেতে দেব জানি না। সে তুই ভাবিস কেন দিদি, চারখানি চরপটিকা আমি গড়ে নিতে পারবো। আগে যাই, ঘরে আরো জেলে দিয়ে আসি,
বুড়ো বণিক হয়তো ভাবছেন এরা কেমন গৃহস্থ। বণিকেরা সাধারণত বুড়াই দেখা যায়, তাই দুই বোনের ধারণা জন্মেছিল অতিথি বয়োবৃদ্ধ। বান্ধুলি তাড়াতাড়ি প্রদীপ জ্বালিয়া বাহিরের ঘরে গেল। অনঙ্গপাল খটাঙ্গে লম্বা হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। স্বপ্ন দেখিতেছিল ছিপ দিয়া মস্ত মাছ ধরিয়াছে। মাছের মুখটা ঠিক লম্বোদরের মতন, গোল চোখ, ভাল্লুকে খাওয়া নাক, বোকাটে হাসি। অনঙ্গপাল ভাবিতেছিল মাছের ঝোল রাঁধিবে না রাই সরিষা দিয়ে ঝাল রাঁধিবে। এমন সময় মাছটা জলে লাফাইয়া পড়িল এবং অদৃশ্য হইল। অনঙ্গপাল জলের পানে চাহিয়া আছে, দেখিল একটা আলোর বুদবুদ জল হইতে বাহির হইয়া আসিতেছে। বুদবুদ শূন্যে উঠিয়া তাহার দিকেই ভাসিয়া আসিল। বুদবুদের ভিতর হইতে শব্দ আসিতেছে, ঝুম ঝুম ঝুম। ঘুম ভাঙিয়া গেল। অনঙ্গ চোখ মেলিয়া উঠিয়া বসিল। বুদবুদ নয়, তাহার সম্মুখে দাঁড়াইয়া আছে দীপ হস্তা এক যুবতী। যুবতীর অঙ্গ নধর, কান্তি কমনীয়, অধর রসসিক্ত, চক্ষু দুটি কাজল না পড়িয়াও কৃশায়ত। অনঙ্গ চোখ মুছিয়া আবার দেখিল, যুবতীর কণ্ঠে সোনার চিল মিলিকা, কানে সোনার কর্ণকুণ্ডলী, অঙ্গে প্রলোভ উচ্ছলতা আবৃত করিয়া রাখিয়াছে আচ্ছাভ নিহারিকার ন্যায় একটি নিচল। দুই জন অবাক বিস্ময়ে কিছুক্ষণ পরস্পরের পানে চাহিয়া রহিল। তারপর যুবতী সহসা প্রদীপ মেঝের উপর নামাইয়া রাখিয়া দ্বারের দিকে চলিল। তাহার পায়ে মঞ্জরি বাজিয়া উঠিল, ঝিম ঝিম ঝিম। অনঙ্গপাল সূচি বৃদ্ধের মতন চমকিয়া মুখে শব্দ করিল, যুবতী দ্বারের কাছে ফিরিয়া দাঁড়াইয়া ভ্রু ঈষৎ তুলিল। অনঙ্গপাল রাজহংসের মতন গলা বাড়াইয়া প্রশ্ন করিল, তুমি কে? যুবতীর অধর প্রান্ত একটু নড়িল। সে বলিল, আমি গৃহস্বামী, আমার কুটুম্ব। সে দ্বারের বাহিরে গিয়া দ্বার ভেজাইয়া দিল। অনঙ্গপাল আবার রাজহংসের মতন গলা বাড়াইয়া ব্যাঘ্র বিহবল চোখে দ্বারের পানে চাহিয়া রহিল। বেতসী নিজ শয্যায় বসিয়া দ্বারের দিকে চাহিয়াছিল। বান্ধুলি ছুটিতে ছুটিতে আসিয়া অন্য শয্যায় শুইয়া পড়িল এবং মুখে উত্তরীয় চাপা দিয়া মৃদু মৃদু দুলিতে লাগিল। বেতসী উৎকণ্ঠা আর সামলাইয়া রহিল না। কি হয়েছে রে? বান্ধুলি ক্ষণেক মুখ হইতে উত্তরীয় সরাইয়া গাঢ় স্বরে বলিল, তারপর আবার মুখে কাপড় দিয়া দুলিতে লাগিল। বেতসীর উৎকণ্ঠা বাড়িয়া গেল। সে নিজের শয্যা হইতে নামিয়া বান্ধুলির পাশে বসিল। তাহার গায়ে হাত রাখিয়া চাপা গলায় বলিল, বুড়ো বণিক কিছু বলেছে নাকি তোকে? বুড়ো নয়, তরুণ। বান্ধুলি উঠিয়া বসিল এবং বেতসীর কাঁধে মাথা রাখিয়া অসহায়ভাবে আবার হাসিতে লাগিল। বেতসী বিরক্ত ভাবে তাহাকে ঠেলিয়া দিয়া বলিল, গেল, অত হাসছিস কেন? বান্ধুলি কেন এত হাসিতেছে সে নিজেই জানে না। তাহার মনে হাসির কোনো গোপন উৎস মুখ খুলিয়া দিয়াছে। অন্ধকার ঘরে বুড়া বণিক শুইয়া আছে দেখিয়া সে পাট টিপিয়া টিপিয়া কাছে গিয়াছিল। কৌতূহল বশে প্রদীপ তাহার মুখের কাছে ধরিয়াছিল। তারপর বান্ধুলির হাসি আবার উচ্ছ্বাসিত হইয়া উঠিল। হাসি রোগটা খুব ছোঁয়াছে। কিছুক্ষণ পরে বেতসীও মৃদু মৃদু হাসিতে লাগিল। তারপর ছন্দ তিরস্কারের সুরে বলিল, দেখুন হাসি, শুধু হাসলেই চলিবে? বণিককে তো খেতেও দিতে হবে নাকি? বান্ধুলি উঠিয়া পড়িল। তুইও আয় না দিদি, রাধতে রাধতে গল্প করব। দুই বোন রসবতী হয়ে গেল। লম্বোদর ফিরিল 2 দণ্ড পরে।
তাহার মন ভালো নয়। দীর্ঘকাল অপেক্ষা করিয়াও রাজার দর্শন পায় নাই। আবার কাল সকালে যাইতে হইবে। আহার্য প্রস্তুত হইয়াছিল। লম্বদর তাহা লইয়া বাইরের ঘরে গেল। অনঙ্গপাল ঊর্ধ্বে চাহিয়া স্বপ্ন দেখিতেছিল। লম্বদর বলিল, সাধু মহাশয়, আমার ফিরতে বড় দেরি হয়ে গেল, আপনার খুবই কষ্ট হয়েছে। অনঙ্গপাল বলিল, কিছু না, আমি বেশ আনন্দেই আছি। লম্বদর বলিল, আসুন আহারে বসুন। অনঙ্গ আহারে বসিল। সঙ্গে সঙ্গে দুই চারিটি কথাও হইল। লম্বদর বলিল, আমার কুটুম্বিনী রুগ্না, বেশি কাজকর্ম করিতে পারে না। একটি শ্যালিকা আছে, সে রাজকন্যার তম্বুল করঙ্ক বাহিনী। বেশিরভাগ রাজপুরীতেই সে থাকে। মাঝে মাঝে সে গৃহে আসে। আমিও সকল সময় গৃহে থাকি না। একটা প্রৌঢ়া স্ত্রীলোকে সে বাড়ির কাজকর্ম করে দিয়ে যায়। আপনি কোনো সংকোচ করবেন না, আমার গৃহ নিজের গৃহই মনে করবেন। যদি কোনো প্রয়োজন হয় আমার স্ত্রীকে কিংবা দাসীকে আদেশ করবেন। অনঙ্গ বলিল, ভালো, কিন্তু আমি শিল্প মানুষ, আমার প্রয়োজন যে অতি সামান্য। লম্বদর গোল চক্ষু আরো গোল হইল। বলিল, শিল্পী? তবে যে বলেছিলেন আপনি বণিক। অনঙ্গ বলিল, বণিকও বটে, শিল্পীও বটে। আমি চিত্র আঁকি, মূর্তি গড়ি, আর দেশে দেশে তাই বিক্রি করে বেড়াই। লম্বদর কিছুক্ষণ ঈষৎ হাঁ করিয়া রহিল। তারপর বলিল, বুঝলাম, আপনার শিল্প সামগ্রী বুঝি নৌকায় আছে? অনঙ্গ বলিল, কিছু নৌকায় আছে, বাকি এইখানেই আমি রচনা করব। তোমার গৃহটি বেশ নির্জন, এখানে অবাধেই কাজ করতে পারবো। ভালো কথা, ত্রিপুরীতে উত্তম গণৎকার আছেন? আছেন, রন্তিদেব নামে একজন মহাপণ্ডিত গণৎকার আছেন। বণিকেরা সকলেই তার কাছে যায়। তিনি নগরের মাঝখানে থাকে। জিজ্ঞাসা করলে যে কেউ বাড়ি দেখিয়ে দেবে। ভালো, কাল প্রাতে রন্তিদেব মহাশয়ের কাছে একবার যাব, ভাগ্যটা পরীক্ষা করাতে হবে। অতঃপর অনঙ্গ আহার সম্পন্ন করিলে লম্বদর বিদায় লইল। শয্যায় শুইয়া শুইয়া অনঙ্গ ভাবিতে লাগল, লম্বদরের শ্যালিকাটি রাজকন্যার তম্বুল করঙ্কু বাহিনী। যোগাযোগ ভালোই হইয়াছে। শ্যালিকাটিকে দেখিতে যেমন সাগর সাচা উর্বশী, কি তার তনুর তনিমা, বক্ষ নিতম্বের গরিমা, অধরের লালিমা, কেশ কপালের কালিমা। পূর্ণিমার রাত্রি শেষ হইয়া নতুন দিন আরম্ভ হইতেছে। ত্রিপুরী নগরীর নরনারীরা জাগিয়া উঠিতে আরম্ভ করিল। আমাদের পরিচিত কয়েকজনেরও একে একে নিদ্রাভঙ্গ হইতেছে। লম্বদরের গৃহে প্রথম ঘুম ভাঙিল লম্বদরের। সে উঠিয়া নদী তীরে গেল। তখনও একটু ঘোর ঘোর আছে। নদী তীর হইতে ফিরিয়া লম্বদর বস্ত্রাদি পরিবর্তন করিল। রাত্রে এক মুঠি চনক ভেজানোই ছিল, তাহাই গুড় সহযোগে ভক্ষণ করিল। ঘরের মধ্যে আলো ফুটিতে আরম্ভ করিয়াছে। সে দেখিল বেতসীর ঘুম ভাঙিয়াছে। বেতসী শয্যায় শুইয়া শুইয়া তাহাকে দেখিতেছে। চোখে চোখ পড়িতে বেতসী একটু হাসিল। লম্বদর বেতসীর খট্টায় উপর ঝুঁকিয়া মৃদুস্বরে বলিল, আমি বেরোচ্ছি, তুমি অতিথিটিকে দেখো কেমন। সে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। বেতসী আরো কিছুক্ষণ শুইয়া রহিল। তারপর আলস্য ভাঙিয়া উঠিয়া বসিল। আজ তাহার শরীর মন যেন অনেকটা স্বচ্ছন্দ মনে হইতেছে। গৃহে অতিথি, তাহার পরিচর্যা করিতে হইবে। বান্ধুলি তো এখুনি রাজবাটি চলিয়া যাইবে। লম্বদর কখন ফিরিবে স্থির নাই। অন্যদিকে দাসী না আসা পর্যন্ত সে শয্যায় পড়িয়া থাকে। আজ ধীরে ধীরে সে উঠিয়া পড়িল। সংসারের সব কাজ তো দাসীকে দিয়ে হয় না। গৃহের আরেকটি ঘরে বান্ধুলিরও ঘুম ভাঙিল। চোখ মেলিয়া সে কিছুক্ষণ শূন্যে চাহিয়া রইল। কাল রাত্রে অনেকখানি হাসি বুকে লইয়া সে ঘুমাইয়াছিল। হাসিও তাহার সঙ্গে সঙ্গে ঘুমাইয়াছিল, আবার তাহার জাগার সঙ্গে সঙ্গে জাগিয়া উঠিয়াছে। কিন্তু কিসের জন্য হাসি? দিদিরানী আসিয়াছেন তাই কি? হঠাৎ মনে পড়িল, অতিথি, মজার এক অতিথি।
কিন্তু এখনো সে যে রাজপুরীতে যাইতে হইবে, অতিথি কি জাগিয়াছে? বান্ধুলি শয্যায় উঠিয়া বসিল। বাইরের ঘরে অতিথি তখনও ঘুমাইতেছিল। কাল অনেক রাত্রি পর্যন্ত সাগর স্বেচ্ছা উর্বশী সম্বন্ধে জল্পনা করিতে করিতে অনঙ্গ নিদ্রা গিয়াছিল। এখনো ঘুম ভাঙে নাই। কিছুক্ষণ পরে বান্ধুলি যখন রাজবাটি যাইবার জন্য বাহির হইল, তখন সে বহির কক্ষের সম্মুখ দিয়ে যাইবার সময় বদ্ধ দ্বারের কাছে একবার থমকাইয়া দাঁড়াইল। কান পাতিয়া শুনিল, কিন্তু কিছুই শুনতে পাইল না। তখন সে গৃহ হইতে নির্গত হইল। এতক্ষণে বাহিরে বেশ আলো ফুটিয়াছে। রাজভবনের বাতায়ন পথেও রবিরশ্মির সোনা কাঠি প্রবেশ করিয়াছিল। ঘরে ঘরে ঘুমন্ত মুখের ওপর তা পড়িয়াছিল। বীরশ্রী এবং যৌবনশ্রী একটি শয্যায় মুখোমুখি শুইয়া ঘুমাইতেছেন। যৌবনশ্রীর ঘুম একটু তরল হইল। তিনি চোখ মেলিয়া দেখিলেন দিদির চক্ষু দুটি তখনও মুদিত। তিনি আবার চক্ষু মুদিলেন। কিছুক্ষণ পর বীরশ্রী চক্ষু মেলিলেন। যৌবনশ্রী চক্ষু মুদিত দেখিয়া তিনিও আবার চক্ষু মুদিলেন। তারপর দুইজন একসঙ্গে চক্ষু মেলিলেন। দুইজনের চোখেই আলস্য ভরা হাসি ফুটিল। আর একটি কক্ষে বিশাল শয্যার উপর জাতবর্মা নিদ্রিত। ঘুমের ঘোরে তিনি পাশের দিকে হাতড়াইয়া কিন্তু কিছু না পাইয়া চক্ষু খুলিলেন। অপরিচিত শয্যা, বীরা শয্যায় নাই। তিনি বিস্মিত হইয়া উঠিয়া বসিলেন। তাহার পর সব মনে পড়িয়া গেল। রাজভবনের অন্য প্রান্তে আরেকটি কক্ষে পালঙ্কের উপর মহারাজ লক্ষ্মীকর্ণের দেহ রণক্ষেত্র নিহত ঘটোৎকচের মতন পড়িয়াছিল। তাহার নাসারন্ধ্র হইতে ঘোর সিংহনাদ বাহির হইতেছিল। একজন কিঙ্করী পদ প্রান্তে বসিয়া পদসেবা করিতেছিল। লক্ষ্মীকর্ণ সহসা পা ঝাড়া দিলেন। পদসেবিকা ছিটকাইয়া নিচে পড়িল। মহারাজ তখন পাশ ফিরিয়া শুইয়া আবার নাসিকা ধ্বনি করিতে লাগিলেন। দাসী উঠিয়া আবার মহারাজের পা কোলে তুলে লইল। মহারাজ যখন পা ঝাড়া দিয়েছেন, তখন শীঘ্রই গা ঝাড়া দিবেন, এরূপ আশা করা অন্যায় হইবে না। রাজপুরীর অন্য মহলে কেবল অম্বিকা দেবী নিজের কক্ষের দ্বারের দিকে চক্ষু পাতিয়া বিনিদ্র চাহিয়াছিলেন। রোগীর ঘুম কখন আসে কখন যায়, তিনি মধ্যরাত্রির পর আর ঘুমান নাই। কখন ভোর হইবে, কখন নাতনীরা তাহার কাছে আসিবে, এই আশায় পথ চাহিয়াছিলেন। রাজপুরী হইতে দূর নগরের কেন্দ্রস্থলে গ্রহাচার্য রন্তি দেবের গৃহে যুবরাজ বিগ্রহপালেরও ঘুম ভাঙিয়াছিল। প্রথমে তাহার চোখের সম্মুখে ভাসিয়া উঠিল যৌবনশ্রীর মুখখানি। তিনি সহর্ষে আলস্য ভাঙিয়া উঠিয়া বসিলেন। তারপর মনে পড়িয়া গেল কাল রাত্রে অনঙ্গ আসে নাই। কোথায় গেল অনঙ্গ? অনঙ্গ কোথাও যায় নাই। সে তখনও ঘুমাইতেছে, কিন্তু তাহাকে আর বেশিক্ষণ ঘুমাতে হইল না। দ্বারে ঠক ঠক শব্দ শুনিয়া তাহার নিদ্রা ভঙ্গ হইল। চকিতে উঠিয়া আলু তালু বেশ বাস সংবরণ করিতে করিতে সে গিয়া দ্বার খুলিল। দ্বার খুলিয়া কিন্তু নিরাশ হইল। যাহাকে দেখিবে আশা করিয়াছিল অনঙ্গ, সে নয়, এ অন্য মেয়ে, কৃষাঙ্গী, রোগ মলিন মুখশ্রী। তবুও কাল রাত্রে সেই নধরকান্তি যুবতীর সঙ্গে যথেষ্ট সাদৃশ্য আছে। নিশ্চয়ই ইনি লম্বোদরের রুগ্না কুটুম্বিনী। অনঙ্গ চট করিয়া কর্তব্য স্থির করিয়া ফেলিল। মুখে গদ গদ আপ্যায়নের ভাব আনিয়া বলিল, ক্ষমা করুন, আমার ঘুম ভাঙতে বড় দেরি হয়ে গেল। আপনি গৃহস্বামিনী, তাই না? বেতসী মাথার ওপর একটু আঁচল তুলিয়া দিয়া চক্ষু নত করিল। মৃদুস্বরে বলিল, গৃহস্বামী কাজে বেরিয়াছেন, আমাকে অতিথির পরিচর্যা করতে বলে গেছেন। অনঙ্গ ব্যস্ত হইয়া বলিল, সে কি কথা? আপনার শরীর যে অসুস্থ, আপনি পরিচর্যা করতে পারবেন কেন? বরং আপনার ভগিনী। বেতসী চোখ তুলিল। সে রাজবাড়িতে গেছে। অনঙ্গ কণ্ঠস্বরে নৈরাশ্য দমন করে বলল, ও
সে বুঝি দিনের বেলা রাজবাটিতে থাকে? বেতসী বলিল, রাত্রেও থাকে, কদাচ কখনো গৃহে আসে। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জলপান তৈরি করে রেখেছি। আমি এখনই প্রস্তুত হয়ে নিচ্ছি। অল্পক্ষণ পরেই অনঙ্গ আহারে বসিল। কিছু ফলমূল, যবের শুক্তোর সহিত দুগ্ধ শর্করা মিশ্রিত কিছু মণ্ড, তিল ও গুড়ের পাক মিষ্টান্ন। অনঙ্গ পরম পরিতৃপ্তির সহিত আহার করিতে লাগিল। বেতসী দ্বারের কাছে চৌখাটের ঠ্যাস দিয়ে দাঁড়াইয়া রহিল। অনঙ্গ বলিল, আপনি রগা মানুষ, দাঁড়াইয়া রইলেন কেন? বসুন বসুন। বেতসী দ্বার পিঠিকার একপাশে বসিল। অতিথি বড় মিষ্টভাষী সজ্জন। কাল রাতে বেতসী অতিথিকে বুড়া মনে করিয়াছিল, মোটেই বুড়া নয়, কোমল কান্তি যুবা, যাহাকে দেখিলে তাহার কথা শুনিলে তার মনে প্রীতি হয়। আহার করিতে করিতে অনঙ্গ বলিল, আপনার নগর অতি সুন্দর, এখানে কেউ মাছ খায় না? বেতসী উৎসুক মুখ তুলিল। মাছ? হ্যাঁ, নর্মদায় মাছ আছে, আপনারা মাছ খান না? খাই, কিন্তু তো সব সময় পাই না। পান না কেন? জেলেরা যে মাছই ধরে না। ধরে, ডিঙায় চড়ে নদীতে জাল ফেলে মাছ ধরে, তারপর নদীর ঘাটে এনে বিক্রি করে। এখানে মাছের বাজার নেই, আমরা কালে ভদ্রে মাছ খাই। অনঙ্গ গাঢ়স্বরে বলিল, ভগিনী, আপনার শরীর দুর্বল, মাছ না খেলে শরীর সারবে কি করে? শুধু শাক পাতা খেলে কি স্বাস্থ্য ভালো থাকে? বেতসীর অধরে হাসি ফুটিল। যে অতিথি ভগিনী বলিয়া সম্বোধন করে, তাহার কাছে কতক্ষণ আর গম্ভীর হইয়া থাকা যায়। সে স্মিত মুখে বলিল, আপনি বুঝি মাছ খেতে ভালোবাসেন? অনঙ্গ বলিল, খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। তোমাকে আমি রোজ মাছ রেঁধে খাওয়াবো। 3 দিন খেলেই তোমার দুর্বলতা এ দেশ ছেড়ে পালাবে, বুঝলে? বেতসী বলিল, আমি আজই দাসীকে মাছের সন্ধানে পাঠাবো। অনঙ্গ হাত নাড়িয়া বলিল, কোনো প্রয়োজন নাই, আমি মাছ সংগ্রহ করব। আজ আর হবে না, আজ আমাকে তৈজসপত্র আনতে যেতে হবে। দ্বিপ্রহরে ফিরবেন তো? ফিরবো। আমার জন্য বেশি কিছু রেঁধো না দিদি, আজ 2টি তন্ডুল আর ঘৃত হলেই চলে যাবে। জলপান সমাধা করিয়া অনঙ্গ উঠিল, তারপর ঘোড়ায় চড়িয়া বাহির হইল। বেতসী দ্বারের কাছে দাঁড়িয়া অনেকক্ষণ চাহিয়া রইল। আজ তাহার রুগ্ন দেহে ক্লান্তি আসিল না। অনঙ্গ যখন রন্তি দেবের গৃহে পৌঁছল, তখন বেলা বাড়িয়াছে। দ্বিতলের অলিন্দে নাপিত বিগ্রহপালের ক্ষৌর কর্ম করিয়া দিতেছে। অনঙ্গ বসিয়া গেল। নাপিতের সম্মুখে কোনোই কথা হইল না। সে বিদায় লইলে অনঙ্গ বলিল, আমার নাম মধুকর সাধু। বিগ্রহ বলিল, সাধু সাধু, আমি কাশীর বণিক পুত্র, আমার নাম রণমল্ল। কাল রাত্রে তুই কোথায় ছিলি? গৃহস্থ লম্বোদরের গৃহে, বলিয়া অনঙ্গ কাল্যকার ঘটনা বিবৃত করিল। বিগ্রহপাল উচ্চ হাস্য করিলেন। বাঘের ঘরে ঘোঘের বসতি? যা হোক, আর ওদিকে যাসনি। অনঙ্গ মাথা নাড়িল। না না, যেতেই হবে, একটা সূত্র পাওয়া গেছে, ছাড়া চলবে না। রন্তিদেবও আসিয়া আলাপে যোগ দিলেন। বলিলেন, কি সূত্র? অনঙ্গ হাসিয়া বলিল, বড় সূক্ষ্ম সূত্র, টানাটানি করলে ছিঁড়ে যাবে। আর্য রন্তিদেব, আপনার ঘোড়াটাকে ফিরিয়ে এনেছি, ওটাই আমি আর চড়ব না। আমি আপনার ঘোড়া চড়ে বেড়াচ্ছি, যদি গুপ্তচর চিনতে পারে গন্ডগোল বাঁধবে। রন্তিদেব বলিল, সে কথা কিন্তু ঠিকই, কিন্তু ঘোড়া তো তোমাদের দরকার। বিগ্রহ জিজ্ঞাসা করিলেন, এখানে ঘোড়া কিনতে পাওয়া যায় না? রন্তিদেব বলিল, পাওয়া যায়। বানাইউ দেশ থেকে সম্প্রতি একদল বণিক অনেক ঘোড়া এনেছে, উৎকৃষ্ট ঘোড়া। বিগ্রহ বলিল, তাহলে আর কথা কি, আজ বৈকালে গিয়ে 2টো ঘোড়া কিনলেই হবে। রন্তিদেব বলিলেন, ভালো, আমি আমার ঘোড়া ডোমকে তোমাদের সঙ্গে দেব, তোমরা পছন্দ করে ঘোড়া কিনো। তখন বিগ্রহপাল বলিলেন, আর্য রন্তিদেব, আমার নিরাপদে ত্রিপুরীতে এসে পৌঁছেছি, আপনার গৃহে নিরাপদ আশ্রয় পেয়েছি। যতদূর মনে হয় কেউ সন্দেহ করেনি। এখন বলুন, কর্তব্য কি?
রন্তিদেব বলিলেন, বৎস, কাল রাত্রেও তুমি এই একই প্রশ্ন করেছিলে। তোমার প্রশ্ন শুনে আমি খড়ি পেতে প্রশ্ন গণনা করেছিলাম। ভাতৃদ্বয়ের তখন চোখ উৎসুক হইল। কি পেলেন? রন্তিদেব একটু ইতস্তত করিয়া বলিল, তোমার কার্যসিদ্ধি হবে, কিন্তু বর্তমানে অনেক বাধা বিঘ্ন আছে। পূর্ণ সিদ্ধিলাভ কিন্তু এখন হবে না। বিগ্রহপাল ব্যস্ততা ভরা চোখে বলিল, কার্যসিদ্ধি হবে না? রত্নীদেব বলিলেন, ভগ্নোদ্যম হইও না। এখন পূর্ণ সিদ্ধি না হলেও অন্তে সিদ্ধি অনিবার্য। কিছুক্ষণ তিনজনে নীরব রহিল। তারপর অনঙ্গ শান্তস্বরে বলিল, দৈবের কথা বলা যায় না, যা ভবিতব্য তা হবেই, কিন্তু তাই বলে তো চুপ করে বসে থাকা যায় না। রন্তিদেব বলিল, আমিও তাই বলি। ফল যাই হোক, পূর্ণ মাত্রায় চেষ্টা করতে হবে। আমার গণনাও ভুল হতে পারে। জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বরাহ। বিগ্রহপাল ক্ষণিক অবসাদ কাটাইয়া উঠিলেন, বলিলেন, যা হওয়ার হবে, এখন কর্তব্য কি বলুন। রন্তিদেব বলিলেন, প্রথম কর্তব্য রাজপুরীর সঙ্গে সংযোগ স্থাপন করা। অনঙ্গ বলিল, অবশ্যই, কিন্তু আমি কিংবা বিগ্রহ রাজপুরীতে গেলে ধরা পড়বার ভয়। অন্য কি উপায় রাজপুরীতে জাতবর্মা কিংবা দেবী বীরশ্রীর সঙ্গে সংযোগ স্থাপন করা যেতে পারে আপনি ভেবেছেন? রন্তিদেব ভাবিতে ভাবিতে বলিলেন, আর কাউকে পাঠানো চলবে না, স্বরকর্ণে মন্ত্রভেদ। তারপর সহসা উদ্দীপ্ত হইয়া উঠিলেন, আমি যেতে পারি। মুখে ছাই মেখে জটা জুটো ধারণ করে যদি যাই, কেউ আমাকে চিনতে পারবে না। অনঙ্গ হাসিয়া মাথা নাড়িল। না আর্য, আপনাকে আর ষড়যন্ত্রের পাকে জড়ানো উচিত হবে না। এখন থেকে যা করবার আমরাই করব, আপনি নৈপথ্যে থাকবেন। রন্তিদেব ক্ষুণ্ণ স্বরে বলিলেন, কিন্তু আর তো কোনো উপায় দেখছি না। অনঙ্গ বলিল, একটা উপায় হতে পারে। আমি যার বাড়িতে আছি সে সম্ভবত রাজার গুপ্তচর, কিন্তু তার এক শ্যালিকা আছে। সে যৌবনশ্রীর তাম্বুল করঙ্ক বাহিনী, তাকে দিয়া কাজ উদ্ধার হতে পারে। বিগ্রহ অনঙ্গের পানে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া প্রশ্ন করিল, শ্যালিকাটি অনুরা? অনঙ্গ মুচকি হাসিল। তাই তো মনে হয়। দেখতে কেমন রে? উত্তরে অনঙ্গ ইঙ্গিতপূর্ণ চোখ নাচাইল। তারপর রন্তিদেবকে বলিল, আর্য, আপনি কি বলেন, চেষ্টা করতে পারি? অবশ্য খুব সতর্কভাবে চেষ্টা করতে হবে। অতঃপর তিনজনে দীর্ঘকাল আলাপ আলোচনা করিলেন। ক্রমে দ্বিপ্রহর সমাপন্ন হইয়া অনঙ্গ তখন উঠিয়া পড়িল। নিজের প্রয়োজনীয় তৈজসপত্র একটি ভৃত্যের স্কন্ধে তুলিয়া পদব্রজে লম্বোদরের গৃহে ফিরিয়া চলিল। রাজপুরীতে ঠাকুরানীর কক্ষে পালঙ্কের উপর ঠাকুরানী শয়ান ছিলেন। তার দুই পাশে দুই নাতিনী। লক্ষ্মীকর্ণ জামাতাকে মাতৃদেবীর চরণ দর্শন করাইতে আসিয়াছিলেন। তাহারা প্রস্থান করিয়াছেন। যে দুইজন উপস্থায়িকা অম্বিকা দেবীর কাছে থাকে, তাদেরকেও বিদায় করা হইয়াছে। বান্ধুলি রাজকুমারীদের পিছন পিছন ঘুরিতেছিল। বীরশ্রী তাহাকে বলিয়াছেন, বান্ধুলি, তোর বাড়িতে অতীত এসেছে বলেছিলি, তা তুই ঘরে ফিরে যা। বেতসী একলা হয়তো পেরে উঠবে না, বুঝেছিস? বান্ধুলির মন দোটানায় পড়েছিল। ছুটি পাইয়া সে উৎসুক চিত্তে গৃহে ফিরিয়া গেল। কক্ষ শূন্য হইলে ঠাকুরানী দুই নাতিনীর দিকে পর্যায়ক্রমে মন্থর চক্ষু ফিরাইলেন। বলিলেন, এবার আমি তোদের কথা শুনব। তোরা আগে একটা কাজের কথা তোদের বলে রাখি। আজ মাসের প্রথম দিন। আজ থেকে বিয়ের দিন পর্যন্ত যৌবনশ্রী মন্দিরে পুজো দিতে যাবে। নগরে যত মন্দির আছে সব মন্দিরে নিজে গিয়ে পূজা দেবে। রাজবংশের এই প্রথা। বীরশ্রী বলিলেন, ঠিক তো, আমার তো মনে ছিল না, আমিও তো গিয়েছিলাম পুজো দিতে। অম্বিকা বলিলেন, নগরের বাইরে নর্মদার উৎসমুখের কাছে ত্রিপুরেশ্বরীর দেউলে পূজা দিতে যেতে হবে। বীরশ্রী বলিলেন, হ্যাঁ দিদি, আমি যৌবনাকে নিয়ে রথে চড়ে সব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। অম্বিকা বলিলেন, এবার তোদের কথা বল।
তখন বীরশ্রী নৌকায় যাহা যাহা ঘটিয়াছিল এবং বিগ্রহপালের মুখে যাহা শুনিয়াছিলেন অনুপূর্বিকা বর্ণনা করিলেন। শুনিয়া অম্বিকা কিয়ৎক্ষণ অর্ধ উন্মিলিত নেত্রে নীরব রহিলেন। তারপর অস্ফুট স্বরে বলিলেন, এই ব্যাপার। যুদ্ধে হেরে কর্ণ শপথ করেছিল বিগ্রহপালকে স্বয়ংবর সভায় নিমন্ত্রণ করবে। শেষ শপথ ভঙ্গ করেছে। এখন সব বুঝতে পারছি। কর্ণের মনে পাপ আছে, অন্য কোনো রাজাকে জামাই করবে স্থির করেছে তার মানে। যৌবনশ্রীর দিকে চক্ষু তুলিয়া বলিল, তুই বিগ্রহপালকে দেখেছিস? এই, তাকে তুই বিয়ে করতে চাস? যৌবনশ্রী অরুণাভ মুখখানি নত করিয়া রহিলেন। তাহার ললাটে বিন্দু বিন্দু শ্বেত দেখা দিল। বীরশ্রী তাহার পানে চাহিয়া মুখ টিপিয়া হাসিতে লাগিলেন। শেষে বলিলেন, বিগ্রহ যদি স্বয়ংবর সভায় থাকেন তাহলে যৌবনা তার গলাতেই মালা দেবে। ঠাকুরানী স্তিমিত চক্ষু কৌতূহলী হয়ে উঠিল। তিনি বলিলেন, সত্যি ওকে মনে ধরেছে তাহলে? যৌবনা, আমার পানে চোখ তুলে তাকাতো দেখি মা, তোর চোখ দেখলেই আমি বুঝতে পারবো। যৌবনশ্রী চোখ তুলিবার চেষ্টা করিলেন, কিন্তু চোখ অর্ধেক উঠিয়া আবার নামিয়া পড়িল। ঠাকুরানীর মুখে একটু হাসি ফুটিল। তিনি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা বুঝেছি, তোর এখন যা, আমি কর্ণকে এবার ডেকে পাঠাচ্ছি। বীরশ্রী শঙ্কিত হইয়া বলিলেন, বাবাকে এসব কথা যেন বলো না দিদি। ঠাকুরানী বলিলেন, আমি কিছুই বলবো না, শুধু তোকে বলছি একটা কথা। তাকে আমি একটা কথাই জিজ্ঞাসা করব, কোন কোন রাজাকে স্বয়ংবরে ডেকেছে, মগধের যুবরাজকে নিমন্ত্রণ করেছে কিনা, ব্যাস এইটুকুই। বীরশ্রী ও যৌবনশ্রী আশ্বস্ত হইয়া ঠাকুরানীর কক্ষ হইতে নির্গত হইলেন। জাত বর্মা নিজ কক্ষে পিঞ্জরাবদ্ধ সিংহের ন্যায় একাকী পদচারণ করিতেছিলেন। পত্নী ও শালিকা প্রবেশ করিলে তিনি বক্ষ বাহুবদ্ধ করিয়া তাহাদের সম্মুখে দাঁড়াইলেন। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করিলেন, বলতে পারো আমি শ্বশুরালয়ে এসেছি না কারাগারে এসেছি? বীরশ্রীও গম্ভীর হইয়া বলিলেন, তুমি কারাগারে এসেছ, আমরা দুইজন তোমার রক্ষী। জাত বর্মা বলিলেন, চমৎকার রক্ষী, সারা রাত দেখা নেই। বীরশ্রী বলিলেন, বন্দি কি রক্ষীদের দেখতে পায়? রক্ষীরা আড়াল থেকে বন্দির ওপর নজর রাখে। জাত বর্মা যৌবনশ্রীর প্রতি কটাক্ষ করিয়া বলিল, ভালো কথা, কিন্তু একটা বন্দির পিছনে দুটো রক্ষী কেন? দ্বিতীয় বন্দিটাকে ধরতে পারা যাচ্ছে না বুঝি? জাত বর্ণার সহিত যৌবনশ্রীর পরিহাসের সম্পর্ক, দুইজনের মধ্যে প্রীতিও যথেষ্ট আছে। কিন্তু যৌবনশ্রী রঙ্গরস সম্পূর্ণ উপভোগ করিলেও নিজে প্রগলভতা করিতে পারে না। রসের কথা ঠোঁট পর্যন্ত আসিয়াই আটকে যায়। তিনি দিদির প্রতি দৃষ্টি ফিরাইয়া হাসিলেন। হাসির অর্থ, তুমি এর উত্তর দাও। বীরশ্রী বলিলেন, দ্বিতীয় বন্দি কোথায় যে ধরব? কাল নদীর ঘাটে সেই শেষ দেখেছি। জাত বর্মা এবার হাসিলেন, বলিলেন, ভেবো না, সে যখন যৌবনশ্রীকে দেখেছে তখন তাকে কারাগারের বাইরে ঠেকিয়ে রাখা খুবই শক্ত হবে। নিতান্ত ওই শ্বশুর মহাশয়ের ভয়েই ঢুকে পড়তে পারছে না কারাগারে। যৌবনশ্রী, তুমি অধীর হইও না, দু একদিনের মধ্যেই সে পাঁচিল ডিঙিয়ে এসে জুটবে। যৌবনশ্রী আর সেখানে দাঁড়াইল না। ভগিনী ও ভগিনীপতির একত্র রাখিয়া দ্বারের দিকে এবার চলিলেন। সেখান হইতে একবার মুষ্টি তুলিয়া জাত বর্মাকে দেখাইলেন, তারপর দ্রুত অদৃশ্য হইলেন। ওদিকে মন্ত্রগৃহে মহারাজ তখন নিভৃতে নানান কাজকর্ম চালাইতেছেন। লম্বোদর তাহার বার্তা নিবেদন করিয়াছে। নৌকায় আগত লোকটা সম্ভবত নিরীহ, বিশেষত সে যখন লম্বোদরের গৃহেই উঠিয়াছে তখন তাহার সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যাইতেই পারে। লক্ষ্মীকর্ণ লম্বোদরকে অন্য গুচ্ছ কর্মে এবার নিয়োগ করিলেন। স্বয়ংবর দেশে রাজধানীতে নানান লোক আসিতেছে, শীঘ্রই রাজারা আসিতে আরম্ভ করিবেন, সুতরাং গুপ্তচর সম্প্রদায়ের ব্যস্ততার অন্ত নাই। লম্বোদর প্রস্থান করিলে লক্ষ্মীকর্ণ কিছুক্ষণ একাকী বসিয়া তাম্বুল চর্বণ করিলেন। শিল্পগারে রাজশিল্পী যে শিল্পকর্মটি আরম্ভ করিয়াছে
রাজার মন এবার সেই দিকেই প্রক্ষিপ্ত হইল। শিল্পী কি করিতেছে তাহা রাজা ভিন্ন আর কেহই জানে না। শিল্পগারের অন্য সকলেরই সেখানে প্রবেশ নিষেধ, কিন্তু শিল্পীর কর্ম রাজার মনোমত হইতেছেই না। তিনি ঠিক যাহা চান তাহা হইতেছেই না। শিল্পাগার রাজভবনেরই একটি অংশ। রাজা উঠিয়া শিল্পাগারের দিকে চলিলেন। এই সময় অন্তঃপুরের এক দাসী আসিয়া নিবেদন করিল, অম্বিকা দেবী পুত্রকে স্মরণ করিয়াছেন। মহারাজা ভ্রুকুটি করিলেন, চক্ষু ঘূর্ণিত করিলেন, তারপর বলিলেন, 2 দণ্ড আগে মাতৃদেবীর চরণ দর্শন করেছি, আবার কি প্রয়োজন? বলো গিয়ে আমি রাজকার্যে ব্যস্ত আছি। পুনরায় মাতৃদেবীর চরণ দর্শন করবার অবকাশ নেই। গলার মধ্যে ঘুৎকার শব্দ করিয়া তিনি শিল্পাগারের অভিমুখে চলিলেন। শেষ হলো তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটির 6ষ্ঠ পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।